হ্যালো বন্ধুরা, আজকে বিয়ন্ড এনসিআরটি সেশনে আমার নাম চন্দ্রদীপ সরকার। ইতিহাসের একটা খুব অন্ধকার সময় সেটাকে ডিসকাস করব। ইতিহাসে এমন কিছু রাজা আসে, এমন কিছু মানুষ আছে যাদের আশাতে এক বিশাল বড় অন্ধকার তৈরি হয়। তাদের সম্বন্ধে খুব অল্প আলোচনা হয়, তাদের সম্বন্ধে খুব কম জানা যায়। আজকে এরকম একটা খুব ইউনিক সেশন আমরা স্টার্ট করতে চলেছি। খুব ইউনিক সেশন শুরু করার আগে একটা ছবি দেখাই। কখনো ভেবে দেখেছো শুধু মানুষের খুলি দিয়ে একটা পাহাড় তৈরি করেছে? কতটা নৃশংস হলে এরকম করা যায়? শুধু মানুষের খুলি দিয়ে একটা পাহাড় তৈরি করা। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে এটা কোথাকার ঘটনা? কোথায়? আমি মনে করে দিই এটা দিল্লি। হ্যাঁ, ভয়ঙ্কর একজন রাজা, ভয়ঙ্কর, যিনি জাস্ট 3 দিনে একটা শহরকে এইরকমে পরিণত করে দিয়েছিলেন, যিনি জীবনে একটা যুদ্ধে হারেননি। মারাত্মক পৈশাচিক এক অন্ধকার যুগের আজকে ঘটনা নিয়ে আসতে চলেছি। বিয়ন্ড এনসিআরটি, এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস নিয়ে আসতে চলেছে তিমুর দ্য লেম, তৈমুর লং। তো চলো আজকে দেখিনি এই তৈমুর লংকে নিয়ে। তো ক্লাস শুরু করার আগে বলে দিই তোমাদের যে এবিসিতে আমার নাম চন্দ্রদীপ সরকার। তো আমাদের অ্যাডভান্স ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এবিসি অ্যাডভান্স কোর্সে অ্যাডমিশন নিতে পারো। এই অ্যাডভান্স কোর্সের আন্ডারে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, সিভিল সার্ভিসের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট কোর্স। এবিসি ওয়েস্ট বেঙ্গলে 2 জায়গাতে আছে অফলাইন ব্রাঞ্চেস, এক কলকাতায়, সেকেন্ড বহরমপুরে। তাছাড়া এবিসি অ্যাপসের থ্রু দিয়ে তোমরা এবিসি অনলাইন অ্যাক্সেস করতে পারো। কোর্সেস অফলাইন অনলাইন দুটো ওয়েতেই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, নেক্সট আমরা নোটিস করছি আর একটা জিনিস, আমাদের নতুন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচও স্টার্ট হয়েছে। যারা কম্বাইন্ডের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ। তবে এবিসিতে একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করি, আমাদের কিন্তু ফ্রি ডেমো ক্লাস চলছে। তোমরা এবিসিতে অ্যাডমিশন নেওয়ার আগে এসো, বসো, ক্লাস করো, আগে দেখো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের ডিসিশন জানাতে পারো, তোমাদের ক্যারিয়ার জার্নি আমাদের সাথে স্টার্ট করতে পারো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, আজকে শুরু করতে চলেছি আজকের স্পেশাল সেশন বিয়ন্ড এনসিআরটি সিরিজ তিমুর দ্য লেম। চলো, কে ছিল এই তিমুর দেখে নি। ডেট অফ বার্থ 9th এপ্রিল 1336। 9th এপ্রিল 1336 এ জন্ম তিমুরের। জায়গা কোথায়? উজবেকিস্তান। কোন শহর? সামারকান্দ। বার্লাস বলে একটা আদিবাসী গ্রুপ ছিল, বার্লাস ট্রাইব। এই বার্লাস ট্রাইবে জন্ম হচ্ছে তিমুরের। একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, অনেক বই আমি দেখেছি লেখা থাকে তিমুর চাগাতাই ট্রাইবের অংশ। না, চাগাতাই এটা ঠিক নয়। চাগাতাই হচ্ছে ভাষাটার নাম, আর আসল যে আদিবাসী গ্রুপ সেই গ্রুপটার নাম হচ্ছে বার্লাস। তো অনেকে এটাকে না চাগাতাই ট্রাইব আমি দেখেছি লেখা থাকতে। তো প্লিজ যারা স্টুডেন্টস যারা ক্লাস করছো, এটা কিন্তু রাইট ইনফরমেশন নয়। তিমুর বার্লাস ট্রাইব থেকে আসছে এবং ভাষা হচ্ছে চাগাতাই। ওকে। ওনার বাবার নাম ছিল তারাঘাই। সেরকম বিশাল বড় লেভেলের যে উঁচু বিশাল বড় ফ্যামিলি থেকে আসছে তা নয়, লোকাল একটা ছোটখাটো লিডার ছিল তারাঘাই। তবে একটা জিনিস আমি আমি দেখেছি, পৃথিবীতে খুব ট্যালেন্টেড বাবারা কিছু দিক আর না দিক, যদি তাদের কাছে ক্ষমতা থাকে, ক্যাপাসিটি থাকে, আর্থিক ক্যাপাসিটি হোক, সামাজিক ক্যাপাসিটি হোক, অন্তত তাদের সন্তানদের একটা জিনিস মানে পারলে তারা জীবন দিয়েও চেষ্টা করে করা, সেটা হচ্ছে ফাইনেস্ট কোয়ালিটি এডুকেশন।
তিমুর কিন্তু এক্স্যাক্টলি খুব হাইলি এডুকেটেড ছিল। হিস্ট্রি, মিলিটারি আর্টস, কোরআন এগুলো নিয়ে কিন্তু উনি যথেষ্ট পড়াশোনা করেছিলেন। নাও এবার তোমার মনে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে এরকম উজবেকিস্তানে সামারকান্দের মতো একটা জায়গায় এত এডুকেটেড একটা ছেলে, সে এরকম কেন, এত নৃশংস কেন, এত লোককে মেরেছে কেন, কি দরকার ছিল? চলো আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। তবে তিমুরকে যদি বুঝতে হয়, যদি তিমুরকে জানতে হয়, তাহলে তুগলক বংশের একদম শেষ পর্যায়টাকে একটু বুঝে নিতে হবে। ঠিক, তোমরা তুগলক বংশের নাম শুনেছো, গিয়াসউদ্দিন তুগলক ফাউন্ডার ছিল, তারপরে মোহাম্মদ বিন তুগলক, এবং তারপরে আসেন ফিরোজ শাহ তুগলক। তো একবার তুগলক বংশের শেষ ফেজটা কিরকম ছিল একবার দেখে নি, তাহলে এটা বুঝতে পারবো যে তিমুর কেন ভারতে এসেছিল, ভারতে তিমুরের রুলটা কি ছিল। কারণ আমরা যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছি আর তিমুরকে আমরা পড়ছি, তো আমাদের এই রোলটা জানা কিন্তু খুব দরকার। তো চলো দেখে নি। নাও ফিরোজ শাহ তুগলক, দেখো ফিরোজ শাহ তুগলক এই লোকটা কেমন ছিল, বড় অদ্ভুত লোক ছিল জানো। আমার একটা গোটা ইউটিউবের ভিডিও সেশন আছে এনার উপরে। আমি ইনার পুরো এরাটাকে বলি দ্য এরা অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পুরোটা। উনার একটা দিক খুব ভালো, প্রচুর কাজ করেছেন, ভালো ভালো কাজ করেছেন, কৃষি নিয়ে কাজ করেছেন, ইরিগেশন নিয়ে কাজ করেছেন, প্রচুর মানুষের উপকার করেছেন। আবার একটা দিক খুব কালো, উনি সমস্ত ওয়েলফেয়ার কাজ অনলি মুসলিমদের জন্য করেছেন, কোনো হিন্দু অ্যালাউড ছিল না। উনার কোনো ওয়েলফেয়ার টাস্কে কোথাও কোনো হিন্দু পার্টিসিপেট করতে পারতেন না। তো উনি পুরোপুরিভাবে একজন কমিউনাল রাজা ছিলেন কিন্তু ফিরোজ শাহ তুগলক। তো স্বাভাবিক একজন সাম্প্রদায়িক কমিউনাল মানুষের যে গোটা জীবন এরকম ভাবে কাটিয়েছে, ওনার প্রচুর চাকর ছিল, প্রচুর দাস ছিল, স্লেভস। তো জীবনে প্রচুর কতটা পুণ্য করিয়েছেন জানি না, বাট প্রচুর পাপ তো গ্যারান্টি করিয়েছেন। তো দেখুন ওনার শেষ বয়সটা কি হয়। ওনার 3 ছেলে ছিল, ফতেহ খান, জাফর খান, মোহাম্মদ খান। 3 জনাই মারা যায়। আর একটা বাবার কাছে পুত্র বিয়োগ, সন্তান মারা যাওয়ার থেকে বেশি দুঃখজনক ঘটনা কিন্তু একজন পিতার কাছে হতে পারে না। ওনার সব থেকে ফেভারিট সান ফতেহ খান মারা যায়, তারপর মেজ ছেলে জাফর খান, সেও মারা যায়, তৃতীয় ছেলে মোহাম্মদ খান, সেও মারা যায়। এবং প্রত্যেকে যে মার্ডার হয়েছে তা কিন্তু না, এরা প্রাকৃতিক কারণে মারা গেছিল। কেউ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা গেছিল, একদম প্রাকৃতিক কারণে। তো মানে কি হয় না, মানে এরকম যদি ঘটনা ঘটে, সেই মানুষটা কি হবে বলতো? চলো ঠিক আছে, একটা ছেলে মারা গেল, আরেকজনকে নিয়ে বাঁচবো। তো এরকম যদি কনস্ট্যান্ট কারোর সাথে হতে থাকে, আউট অফ শক অ্যান্ড ডেসপেয়ার, সে কিন্তু পাগল হয়ে যাবে। তো ফিরোজ শাহ তুগলকের সাথেও তাই হয়েছিল। শেষ বয়সে এসে ও কিন্তু মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, এবং যখন দেখছে যে আর তো গদিতে কে বসবে, আর তো কেউ নেই, আমার 3 জন সন্তান 3 জনেই মারা গেছে, তখন এই ফতেহ খান বড় ছেলের সন্তান তুগদুক শাহকে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে বসায়। এবং তুগদুক শাহ সিংহাসনে বসার পর নিজের নাম রাখে গিয়াস উদ্দিন তুগলক 2, 1388 সাল থেকে 89 সালের মাঝখানে। ঘটনা এটা হয়, বয়স কম, আনলিমিটেড পাওয়ার আর আনলিমিটেড পয়সা। ইম্যাচুরিটির সাথে যদি ওয়েলথ আর পাওয়ার অ্যাড হয়, লিখে দিচ্ছি, ইম্যাচুরিটি প্লাস ওয়েলথ প্লাস পাওয়ার ইজ ইকুয়াল টু ডি, অর্থাৎ IWP ইজ ইকুয়াল টু ডি, অর্থাৎ ডিস্ট্রাকশন, ধ্বংসতার হবেই। কারণ ইম্যাচিওর মাইন্ডস পাওয়ার আর পয়সার শুধু অপব্যবহার করবে। আর তুগদুক শাহ তার গোটা লাইফ মদ, অ্যালকোহল, উইমেন, মহিলা, লাক্সারি, এই নিয়ে পার্সোনাল প্লেজারে গোটা লাইফ কাটানো স্টার্ট করলেন। রাজ্য গয়া ভাড় মে,
কোনো দিকে ওনার নজর ছিল না। এইভাবে উনি লাইফ কাটানো কিন্তু একদম রেকলেস, ইনডিসেন্ট, রেকলেস লাইফ লিড করা স্টার্ট করেন তুগলক শাহ। এবং যখন এইরকম রাজা এরকম কাজ করা স্টার্ট করে না, ওদের যে সভাসদ, যে নোবিলিটি, তারা কিন্তু প্রচন্ড অসন্তুষ্ট হয় একে নিয়ে। কি এইরকম ভাবে যদি একজন রাজা চলতে থাকে তাহলে রাজ্য তো যাবেই, রাজা যাবে, রাজ্য যাবে, এবং যারা নোবিলিটি আছে, যারা সভাসদ আছে, ভাই তারাও চলে যাবে। কারণ যদি রাজ্যই না থাকে, যদি রাজাই না থাকে, তাহলে কিসের সভার কে সভাসদ? তাই ভয়ঙ্কর পরিস্থিতি হয়। তখন এই নোবিলিটি এর কাকাকে, তুগলক শাহের কাকাকে, নাসিরুদ্দিন মাহমুদকে বলে কি, স্যার আপনি কিছু করুন, এরকম রাজা যদি আর 10 দিন থাকে আমরা তো শেষ হয়ে যাব। আর নাসিরুদ্দিন মাহমুদ চিন্তা করে কিরকম লোক, এ তুগলক শাহকে অ্যাটাক করে, অ্যারেস্ট করে, ধরে, তাকে বিহেড করে, গলা কাটে, পুরো धड़ से सर अलग कर दिया इसका। और फिर নিজের কাকা, क्या बात है, আমি বারবার করে একটা জিনিস বলি যে কিংशिप নোজ নো किनशिप। যেদিন কানা তুমি পাওয়ারে চলে যাবে, একবার पावर पे आ गए, भाई साहब किसी को ट्रस्ट मत करना, ये गलती कभी मत करना। जिन लोगों ने किया है, যারা যারা করেছে এই সেম জিনিস, তারা শেষ হয়ে গেছে। बिगेस्ट एग्जाम्पल सिराजुद्दौला। भाई साहब ट्रस्ट मत करना अगर आप पावर पे आ जाओ तो, बिकॉज তোমার ওই পজিশনটা নেওয়ার জন্য যেদিন সুযোগ আসবে কেউ ছাড়বে না, তোমার বউ অব্দি ছাড়বে না। সো ওই জন্য আমি বারবার করে বলি, पावर इज नॉट फॉर एवरीवन, ये सबके लिए नहीं होता है। इसीलिए बहुत कम लोगों को ये दिया जाता है और बहुत कम लोग ये हासिल करते हैं। और अगर आपके अंदर जुनून है, आप भी हासिल करोगे, मगर भाई साहब संभाल के। चाहो ये सिंहासन पे बैठता है। अब ये बंदा था पूरी तरीके से अल्कोहलिक, नसीरुद्दीन महमूद, फुल अल्कोहलिक गाय। पूरा दिन बॉटल पकड़ के दारू पीता था, सारा दिन मौत के तो आबार एक ही रकम केस নাসিরুদ্দিন মাহমুদ। জানো তো একটা কথা বলি, তুগলক বংশটা, সত্যি কথা বলছি, মতে শেষ করে দিল, গোটা বংশটাকে মতে শেষ করে দিল। এবং এই নাসিরুদ্দিন মাহমুদ 1394 সালে, খুব অল্প টাইমের ভিতরে কিন্তু মারা যায়। সরি, বলতে ভুলে গেছিলাম। এই ঘটনার পরে নাসিরুদ্দিন মাহমুদের ছেলে আলাউদ্দিন সিকান্দার শাহ এই সিংহাসনে বসে। এও অ্যালকোহলিক, তবে নাসিরুদ্দিন মাহমুদের মতো ছিল না। তবে হঠাৎ করে মাত্র 6 সপ্তাহের ভেতরে হার্ট অ্যাটাকে মারা যায়। এবং লাস্টে নাসিরুদ্দিন মাহমুদ শাহ এরপরে লাস্ট রুলার বলা হয় তুগলকদের, শেষ রুলার। এবং ফিরোজ শাহ তুগলকের গ্রেট গ্রেট গ্র্যান্ডসন, এ হচ্ছে লাস্ট সিংহাসনে বসে। আর এর সিংহাসনে বসার টাইমে কিন্তু পরিস্থিতি অ্যাবনর্মালি খারাপ হয়ে যায়, দেখো একটা জিনিস তোমাদের বলি আমি, ফ্যাক্ট, যে দেখো যদি বারবার করে রাজা চেঞ্জ হয় না, বারবার করে, সে রাজ্য কিন্তু টিকবে না। অর্থাৎ বোঝাচ্ছি, ধরুন আমি তোমাদের একটা সাবজেক্ট পড়াচ্ছি, প্রথম চ্যাপ্টার আমি পড়ালাম, সেকেন্ড চ্যাপ্টার আরেকজন টিচার পড়ালো, থার্ড চ্যাপ্টার আরেকজন টিচার পড়ালো, ফোর্থ চ্যাপ্টার আরেকজন টিচার পড়ালো, কি হবে বলতো? ভয়ঙ্কর পরিস্থিতি হবে, অ্যাবনর্মাল সিচুয়েশন হবে, গোটা সাবজেক্টটা শেষ হয়ে যাবে প্রতিদিন। আর তুগলক এই লাস্ট ফেজে, তুগলকসরা ভালো কোয়ালিটির রাজাই পায়নি, লিডার্সই নেই, ফাঁকা বাজার পুরো। যারা আসছে সিংহাসনে বসছে, জাস্ট সুখ ভোগ করার জন্য বসছে। আস্তে 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 কিন্তু রাজ্যটা শেষ হওয়ার দিকে মুভ অন করতে থাকলো পুরোপুরিভাবে। যখন শেষ রাজা নাসিরুদ্দিন মাহমুদ সিংহাসনে বসে, তখন তুগলকদের অবস্থা খুবই খারাপ। এক তো আর্থিকভাবে ব্যাংক্রাফট হয়ে গেছে, সুলতানের ম্যাক্সিমাম ক্ষমতা, সেন্ট্রালাইজিং যে পাওয়ার, সভারেন যে পাওয়ার, যা বলবে তাই হবে,
সেটা আস্তে আস্তে কম্প্রোমাইজ হয়ে গেছে। দেখো, আর্থিক অবস্থা যখনই পতন হবে, যখনই তুমি মাইনা দিতে পারবে না, তখনই তোমাকে জমি দিতে হবে, রাজ্য দিতে হবে, তার বিনিময়ে তার কাছ থেকে সার্ভিসেস নিতে হবে। এবং সুলতান কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু হারিয়ে ফেলেছে। মেজরিটি প্রভিন্সেস, মেজরিটি এলাকা যেগুলো তুঘলকদের আন্ডারে ছিল, সেগুলো সমস্ত আস্তে আস্তে স্বাধীন হওয়া শুরু হয়েছে। তো আস্তে আস্তে তুঘলক বংশ কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে। আর পৃথিবীতে একটা জিনিস মনে রাখবে, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু অ্যাটাক। তোমাকে একটা কথা বলি, জিনিসটা যদিও খুব মজার, কিন্তু জিনিসটা অনেকের সাথে হয়, সবার সাথে হয়। ধরে নাও, এটা একটা ছেলে, বয়ফ্রেন্ড, এটা একটা গার্লফ্রেন্ড, দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে, সরি, এদের ভেতর সম্পর্ক আছে। যখনই এদের ভেতর সম্পর্কে কোনো ঝামেলা চলছে বা হয়তো ব্রেকআপ হবে, এরকম একটা ফেজ, বা তার আগে পরিস্থিতি একটু টেন্স থাকে, খারাপ থাকে, ওই টাইমেই দেখবে মেয়েটার কাছে প্রচুর ছেলেরা ফোন করা স্টার্ট করে, ওরই বন্ধু বান্ধব, তুই চিন্তা করিস না, আমি আছি, তোরই ভাগ্য খারাপ, এরকম ছেলে হয়েছে, হয়েছে, সে হয়েছে, ऐसे बहुत कॉल्स आते हैं। अब अगर आपको ये लगता है कि ये लोग তোমার পাশে থাকার জন্য কল করছে, सर आप बहुत गलत हो, आप बहुत गलत हो। इंसान अपने पैर अब खुद पैदा होता है, खुद इस दुनिया पे रहता है, खुद काम करता है, खुद कमाता है और खुद मरता है। ये अपने लिए जीते हैं और हर इंसान अपने लिए जीता है। नाउ যেটা হয় সেটা হচ্ছে, এই যে মেয়েটাকে বিভিন্ন ছেলেরা ফোন করছে, কিরে তুই চিন্তা করিস না, এগুলো প্রত্যেকটা টার্গেট হচ্ছে এর বয়ফ্রেন্ড হওয়ার। ফ্রেন্ড জোনের আশেপাশে ঘোরাফেরা করছে, কি যদি সুযোগ পাই, যদি সুযোগ পাই। এটা ছেলেটার সাথেও হয়, ছেলেদের সাথেও এরকম হয়, অল্প হয় কিন্তু হয়। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এটাকে বলি দ্য লোমড়ি গ্যাং, লোমড়ি, ওকে, লোমড়ি গ্যাং, ওকে। তো এই যে অ্যাটাকটা কখন হলো বলতো, যখন এদের সম্পর্কটা উইক, নরম হয়ে আছে, তখন। যখন শক্ত ছিল তখন কিন্তু করেনি, করলে না ছেলেটা গিয়ে চাপাতো ওদের। তো যখন কন্ডিশন খারাপ দিল্লির, যখন আস্তে আস্তে ভাঙছে, ঠিক তখন ভারতে এন্ট্রি নেয় এমন এক অন্ধকার রাজা, তার ডার্ক প্রিন্স, যে ভারতের পরিস্থিতি ভয়ঙ্কর করে দেয়। আর এইখান থেকে শুরু হচ্ছে আজকের মেইন ক্লাস, তিমুর দ্য লেন বা তৈমুর লং। তো চলো শুরু করি আজকে তৈমুরকে। তিমুরকে বুঝতে গেলে আমার একটা বদভ্যাস আছে, বলি বদভ্যাসটা। হিস্ট্রিতে যখনই কোনো ক্যারেক্টারকে তুমি পড়বে, তার ছোট্টবেলাটাকে চেনো, তার চাইল্ডহুডটাকে জানো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। চলো তিমুরের ছোটবেলাটা একবার দেখি। তিমুর যখন জন্মায়, কোথায় জন্মেছিল? উজবেকিস্তানে জন্মেছিল। তখন কিন্তু উজবেকিস্তান মঙ্গোলসদের কন্ট্রোলে ছিল এবং পলিটিক্যালি খুব আনস্টেবল ছিল। পলিটিক্যাল আনস্টেবিলিটি যদি থাকে না, কোথাও যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, সেখানে অর্থনৈতিক অস্থিরতা থাকবে, সামাজিক অস্থিরতা থাকবে। আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি আরো সহজভাবে। ধরে নাও তোমার বাড়ির সামনে প্রতিদিন পার্টিগত ঝামেলা চলছে, মারপিট হচ্ছে, গোলাগুলি চলছে, বোম চলছে, তাহলে তোমার পক্ষে কি সে রাস্তার উপর দোকানটা খোলা সম্ভব হবে? হবে না। তাহলে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা কিন্তু তৈরি করে, এবং রাজনৈতিক অস্থিরতা থেকে তৈরি হবে অর্থনৈতিক অস্থিরতা, এবং এই অর্থনৈতিক অস্থিরতা থেকে তৈরি হবে সামাজিক অস্থিরতা। চুরিচামারি বাড়বে, রায়ট বাড়বে, ফ্রাস্ট্রেটেড থাকবে লোকজন, এদিক ওদিকে বিভিন্ন ধরনের ক্রাইমস করবে। তো এই জিনিসগুলো কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে, কারণ বেকারত্ব থাকলে সমস্যাগুলো থাকবেই। বাংলায় এত ক্রাইম কেন বেড়ে আছে? কারণ বাংলায় বেকারত্ব হিউজ পরিমাণে আছে। তো এই কারণের জন্যই সমস্যাটা বেড়ে আছে। আশা করি এখন হয়তো কিছুটা কমবে, আশা করছি, আমি জানি না কতটা, বাট রিয়েলি এক্সপেক্ট করছি তাড়াতাড়ি হয়তো কমবে। বাট এটা না কমলে, মানে এটা কমাটা খুবই দরকার, না কমলে কিন্তু পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। তো এরকম কন্ডিশন উজবেকিস্তানের হয়ে আছে। ছেলেটা এডুকেটেড হতে পারে কিন্তু কাজ নেই, তো কি করবে?
তো মেনলি ওর ক্যারিয়ার যদি দেখো, ও অ্যাকচুয়ালি যদি মানে সত্যি কথা মানে একদম ফ্যাক্ট বলি, তিমুর একজন গরু চোর ছিল, অর্থাৎ গবাদি পশু চুরি করতো একদম স্ক্র্যাচ। যদি ধরো মানে স্টার্টিং জব মানুষের, এবার আস্তে আস্তে কিছু সাঙ্গপাঙ্গ হয়, আর একটা নেতা অ্যাটিচিউড কিন্তু ছোট থেকেই ওর ভেতরে ছিল। তো ওর বেশ কিছু পরিমাণ কিন্তু ফলোয়ার্স ওর কিন্তু তৈরি হয়, ওর লয়ালিস্ট, ওর একটা গ্রুপ তৈরি করে, টিম তৈরি করে ফেলে, যারা কিন্তু গরু চুরি করতো বা গবাদি পশু চুরি করতো। এবার ব্যাপার হচ্ছে, इंसान का काम गंदा हो सकता है मगर टेस्ट था उसका बहुत ऊंचा। कैसे? आज के डेट में लोग क्या करते हैं ऑफ टाइम में? मेजॉरिटी पीपल पबजी खेले, নাহলে ফ্রি ফায়ার খেলে, নাহলে নেটফ্লিক্সে বসে বসে কিছু একটা দেখছে, ওয়েব সিরিজ। আর এখন বেশি লোক রিলস দেখে। ভাবো তো, তুমি 2 ঘন্টা ফোন দেখলে, আমি 10 মিনিট পর জিজ্ঞেস করলাম তোমায়, ভাই তুমি কি দেখলে? তুমি জানো না তুমি কি দেখেছো, না তুমি সিনেমা দেখেছো, তোমার কাছে কোনো গল্প বলার থাকে না, তোমার কাছে কোনো গান শোনানোর থাকে না, তুমি 2 ঘন্টায় কি দেখলে তোমার কাছে উত্তর নেই। জানো তিমুর অফ টাইমে কি করতো? তিমুর असाधारण चेस प्लेयर ছিল। मैं आपको एक चीज आज के डेट में बता रहा हूं, अगर किसी इंसान का औकात पता करना है ना, उसका टेस्ट, उसका लेवल पता करना है, तो बंदा ऑफ टाइम पे क्या कर रहा है ये देख लो आप। अगर ऑफ टाइम पे क्या कर रहा है, जब वो कोई काम नहीं कर रहा है तब वो क्या कर रहा है, अगर ये तुम देख लोगे ना, पता है ये बंदा क्या करता था? चेस खेलता था। आज के डेट में कितने लोग हु आर वाचिंग द वीडियो, कमेंट करके बताओ कि कितने लोग चेस खेलते हैं। चेस, ওয়াও, অ্যামেজিং গেম। ব্রেনের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টের জন্য সব থেকে অসাধারণ গেম। প্রত্যেকটা স্টেপ প্ল্যান করা যায়। ভাই সাব চেস খেলো, আমি জ্ঞান দিচ্ছে না, डू इट, आपको तब पता लगेगा कि स्ट्रैटेजी क्या होता है। চেস খেলো। এবং চেস খেলতে খেলতে এমন একটা জায়গায় চলে গেছিল, নিজের একটা স্পেশাল ভার্সন অফ চেস, অনেক বেশি কমপ্লিকেটেড লেভেলে ও চেস খেলা স্টার্ট করে। ইভেন আজকের ডেটেও বলা হয় দ্য ট্যামেরলাম চেস। অ্যাকচুয়ালি ব্রিটিশাররা তৈমুর দ্য লং এটা উচ্চারণ করতে পারতো না, সেই কারণের জন্য ট্যামেরলেম বলতো। ট্যামেরলেম চেস, চেসেরই একটা খুবই কমপ্লিকেটেড ভার্সন ও আবিষ্কার করে ফেলে। ভাবো একজন গরু চোর। देखो इंसान क्या करता है ना, उससे औकात नहीं पता लगता। जब कुछ नहीं करता है तब बंदा क्या करता है, इससे उसकी औकात पता लगता है। इंसान क्या काम करता है इससे नहीं, जब वो काम नहीं कर रहा है तब क्या कर रहा है, तब लगता है उसकी औकात पता लगता है। তো একটা রাতে, একদিন রাতে চুরি করছিল বুঝলে গবাদি পশু। তো যাদের চুরি করছিল গবাদি পশু, তারা দেখতে পায় তীর ছড়ে দূর থেকে। প্রথম তীরটা গিয়ে তিমুরের পায়ে লাগে, দ্বিতীয় তীরটা গিয়ে মানে ডান পায়ে লাগে, এবং দ্বিতীয় তীরটা গিয়ে ডান হাতে লাগে। তো একটা ডান হাতে, তুমি দেখতে পাচ্ছ ছবিতে, একটা ডান হাতে আর একটা ডান পায়ে, দুটো জায়গাতে যখন ওর তীর দুটো লাগে, সব থেকে সমস্যা যেটা হয়, ডান হাতটা পুরোপুরিভাবে অবশ হয়ে গেছিল ওর। ওর ডান হাতের দুটো আঙুল কাটা যায় এবং পায়ে পার্মানেন্ট ইনজুরি হয়, স্থায়ী, এবং গোটা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি হাঁটতেন লাঠি নিয়ে। উনি কিন্তু নর্মাল হাঁটতে পারতেন না ডিউ टू दिस इंजरी। गोटा जीवन रिकवर হয়নি। भाई साहब एक चीज मैं आपको बता रहा हूँ, जब इसकी बॉडी 1941 में निकाला गया था और बहुत बहुत बड़ा कांड हुआ था, बताएंगे इस चीज के बारे में। इसके बॉडी पे वो मार्क्स मिले कंकाल के अंदर कि ही वाज एक्चुअली लेइंग, কারণ ইনজুরি মার্কস কিন্তু যায় না, যেগুলো বনে হয় সেগুলো থেকে যায়। নাও দিস ইজ a story
এবার এই সিচুয়েশনে একটা কথা বলি, যে তুমি দেখবে যারা একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তারা কিন্তু মেন্টালি বিভৎস স্ট্রং হয়। কারণ দেখো, একটা একটা জিনিস বলি তোমাকে, যদি ধরে নাও তোমার একটা পা কোনো কারণে অকেজো হয়ে যায়, বা কারোর যদি হয়ে থাকে, আমাদের ঈশ্বর না আমাদের শরীরটাকে অদ্ভুত ভাবে তৈরি করছে। বিশ্বাস করো, মানুষ এত সুন্দরভাবে মিউটেট করে, এত সুন্দরভাবে মিউটেট করে, তুমি ইমাজিন করতে পারবে না। আমি ফিক্স কথা বলছি, আমি পুরোপুরিভাবে 6.5 ঘন্টা ঘুমাই, 6.5 আওয়ার্স। আমি কিন্তু এরকম ছিলাম না, আমি আগে অনেক বেশি ঘুমাতে পারতাম। 6.5 আওয়ার্স আমি ঘুমাই। আমি যদি দিনে 3 ঘন্টা ঘুমাই, রাতে 3.5 ঘন্টা ঘুমালাম, আমার কিন্তু মানে আমার টোটাল 24 ঘন্টায় 6.5 ঘন্টা ঘুম একদম ঠিকঠাক আমার এইটুকুতেই হয়ে যায়। কিন্তু তো আস্তে আস্তে জীবনে যখন লাইফে ওয়ার্ক আসলো, প্রেশার আসলো, অফিস আসলো, কাজ আসলো, আস্তে আস্তে কিন্তু কি হলো বলতো, আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যেতে থাকলো, এবং আমার বডি কিন্তু সেইভাবে অ্যাডজাস্ট করে গেল। তিমুরের এই যে যন্ত্রণা, আজকে তিমুর কথা বলো, তুমি বড় বড় যারা হিস্ট্রিতে খুব বড় বড় ক্যারেক্টার আছে, তাদের যদি ইতিহাস দেখো, খুব ডিপলি রিসার্চ করো, দেখবে তাদের কোনো না কোনো এমন কোনো না কোনো ফিজিক্যাল ইনজুরি ছিল যেটা তাদের গোটা জীবন থেকে গেছে। আমি এক্সাম্পল যদি বলি, লর্ড কার্জন অক্সফোর্ডে পড়াশোনা করার টাইমে উনি ঘোড়ার পিঠে চাপ চেপে ঘুরছিলেন একদিন, তো উনি পড়ে যান। তো এরকম মাটি ছিল, মাটি থেকে পাথর বেরিয়ে থাকে দেখবে ঘাসের ভেতরে, অনেক মাঠে ঘাটে। তো পাথরটা এরকম উঁচু হয়েছিল, উনার মাজাটা পুরোপুরি গিয়ে পড়ে ওই পাথরের ডগাতে, এবং গোটা জীবন উনি কোমরের যন্ত্রণায় ভুগতেন, পাগলের মতো কোমরের যন্ত্রণা হতো, টাইট করে লেদার বেল্ট পরে রাখতেন জামার তলাতে, উপর থেকে বোঝা যেত না। কিন্তু উনি কি করেছিলেন জানো? হি ট্রেন্ড হিজ মাইন্ড, হি ট্রেন্ড হিজ মাইন্ড টু ওয়ার্ক ইন পেন। যখন যন্ত্রণা হবে তখন যেন আমি কাজ করতে পারি। তোমাদের আজকে মাথা যন্ত্রণা শুরু হলো, তোমরা বই বন্ধ করে শুয়ে পড়লে, একটা কোয়েশ্চেন শিট বার করো, 100টা কোয়েশ্চেন আর কি সলভ করতে বসো। তখন বলে, স্যার কি নিষ্ঠুর স্যার, আপনি এই কথাটা কেন বলছেন? আচ্ছা ধরে নাও পরীক্ষার দিন হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হলো, কি করবে? তুমি কি শিওর জানো তোমার হবে না? তুমি শিওর জানো তোমার পেট ব্যথা হবে না? তুমি যদি এরকম সিচুয়েশনে 2বার কি 3বার এরকম প্র্যাকটিস করে নাও না, তাহলে তোমার ব্রেন এটা জেনে যাবে যে মাথা যন্ত্রণা যদি হয় এই অবস্থাতেও ও কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে পারে। কারণ ব্রেন নতুন সিচুয়েশনে কনফিউজ হয়, এক্সপিরিয়েন্স সিচুয়েশনে কিন্তু কনফিউজ হয় না। সে অলরেডি এক্সপিরিয়েন্স করে এসছে যে তার এরকম সিচুয়েশনেও সে কাজ করেছে, এমসিকিউ সলভ করেছে, তাহলে অটোমেটিক ভাবে সে কিন্তু পরীক্ষা আরামসে কমফোর্টেবলি বার করে দেবে। কখনো গরমকালে ফ্যান বন্ধ করে পরীক্ষা দেবে 2 ঘন্টা ঘামতে ঘামতে, দরকার নাই। হতে পারে সরকারি স্কুলে পরীক্ষা হয়, ফ্যান নাই থাকতে পারে, নাই থাকতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো এইরকম ভাবে নিজেকে ট্রেন করো, ট্রেন ইয়োর সেলফ, ট্রেন ইয়োর সেলফ। বারবার বলছি, अपो दीवो भावा, बी योर ओन गुरु। खुद से जिम्मेदारी उठाओ, खुद से लगाओ सिलेबस, खुद से पढ़ाई करो। कोई दिक्कत आए मेहनत करो, समझो चीज को और दबा के मेहनत करो। कोई मदद चाहिए हमसे मिल जाएगा, कोई दिक्कत नहीं है सर। चलिए, अब इस बंदे के बारे में थोड़ा बताते हैं। ये बहुत ही खतरनाक इंसान था। देखो, वार इज ऑलवेज साइकोलॉजिकल, वार इज ऑलवेज ऑलवेज साइकोलॉजिकल। কিরকম একটা ঘটনা বলি তোমাকে। স্ট্রেংথের ডেফিনেশন কি জানো? স্ট্রেংথের ডেফিনেশন, ধরে নাও আমি হাত দিয়ে পেনটাকে বাঁকানোর চেষ্টা করছি, কারেক্ট? হয়তো আমি পারবো না, ওকে, ইটস অনেকটাই টাফ। আমি যদি একটা হাত দিয়ে করে চেষ্টা করি আমি পারবো না। তো ইট ইজ কোয়াইট পসিবল যে ব্যাপারটাকে আমরা যদি এইভাবে ভাবি যে আমি পারছি না, ব্যাপারটা এইভাবে না ভেবে এইভাবে ভাবো তো, তোমার ব্রেন বললো তুমি পারবে না। তোমার মাসেলস এর কিন্তু ক্ষমতা আছে, কারণ এরকম পৃথিবীতে হাজারে লোক আছে যারা এরকম হাতে একটা শক্ত কিছু নিয়ে এরকম করে বিকিয়ে দিতে পারে। আমি তো টিভিতেও দেখেছি, ইউটিউবেও দেখেছি, লোহা ফোয়া নিয়ে অনেকে তো দাড়ি দিয়ে বাস ফাঁসও টেনে নিচ্ছে। তো ঘটনা হচ্ছে, অনেক লোক আছে যাদের কিন্তু প্রচন্ড পরিমাণ শারীরিক শক্তি বা স্ট্রেংথ আছে,
সে মাংস যেটা ওর বডিতে আছে সেম কোয়ালিটির মাংস তোমার বডিতে আছে। ঈশ্বর কিন্তু দুটো লোককে আলাদা পাঠায়নি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তোমার ব্রেন বলছে না এর বেশি না, এর বেশি না। তোমার ব্রেন লিমিটটা সেট করে, তোমার মাসেল নয়। পৃথিবীতে ওয়ার সব সময় সাইকোলজিক্যাল হয়, যে কোনো বার। সেটা একটা কম্পিটিটিভের পরীক্ষা হতে পারে, একটা রিলেশনশিপ হতে পারে, একটা চাকরি হতে পারে, অফিস হতে পারে। এভরি ওয়ার ইন দিস ওয়ার্ল্ড ইজ साइकोलॉजिकल, एवरी वॉर। नाउ ये क्या करता था, जैसे बागदाद पे हुआ, दिल्ली पे हुआ। আচ্ছা একটা কথা বলি, বাগদাদে 90,000 খুলি, 90,000 খুলি দিয়ে একটা পাহাড় পাওয়া গেছিল। এই ঘটনাগুলো এক্সাক্ট তথ্য হয়তো নেই যে এক্স্যাক্টলি কতগুলো লোককে মেরেছিল, বাট আমার কাছে যতদূর ইনফরমেশন আছে 1 লাখ লোককে একদিনে এক্সিকিউট করা হয়েছিল, মারা হয়েছিল দিল্লিতে। 1 লাখ পিপল। কিসনে মারা? তিমুর নে মারা। এরকম করে না, যে এলাকা দখল করতে এরকম করে খুলি দিয়ে পাহাড় তৈরি করতো। এবার ভাবো, তুমি অন্য একটা দেশের রাজা, তুমি যখন দেখছো কি কোনো একটা এলাকাতে ঢুকলে বা পরের এলাকাতে ঢুকলে দেখলে গোটা এলাকা পুরো ছন্নছাড়া, সমস্ত লোক মৃত, কেউ নেই, কুলি দিয়ে পাহাড় তৈরি করা আছে। তোমার মনের প্রতি কি যাবে? তুমি কিরকম একটা জায়গায় গেছো, তোমার এটা মনে হবে কি ভাই এত নৃশংসতা কে করতে পারে, এতটা নৃশংস কে হতে পারে? কি শুধু মাথার খুলি দিয়ে পাহাড় তৈরি করেছে? এরা তো মানুষ না, এরা তো জানোয়ার, এরা তো পিশাচ, নরপিশাচ। তোমার মাথার ভেতরে এই জিনিসটা যাবে? অতএব তিমুর কিন্তু সাইকোলজিক্যালি তোমার মাথায় ওর ইমেজটা কিন্তু তৈরি করে দিল। অতএব এইরকম ঘটনা থেকে এইরকম যদি ইমেজ নিজের লোক তৈরি করতে পারে, 90% কেসে ওকে কেউ অ্যাটাকই করবে না, কারণ ওকে অ্যাটাক করলে তারও এই অবস্থা হবে। দিস ইজ কল্ড বিহেভিয়ারাল সাইকোলজি অর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস সাইকোলজি। তো কসমেটিক্যালি পপুলেশনকে ইনফ্লুয়েন্স করতে এরকম ভয় দেখিয়ে। ভয়ঙ্কর লোক ছিল, মানে ওর সাথে যুদ্ধ করার আগেই লোকে হেরে যাবে মানসিকভাবে, যুদ্ধ করতেই পারবে না, কারণ জানে সামনে মানুষ না, পিশাচের সাথে যুদ্ধ হচ্ছে আমার। আ ম্যান ইজ ফাইটিং উইথ আ প্যারানর্মাল, আ ম্যান ইজ ফাইটিং উইথ আ সুপার হিউম্যান। আমি কি করে পারবো? ওইদিকে নিচে কিন্তু সুপার হিউম্যান নয়, কিন্তু প্রজেক্ট করছে নিজেকে ওইভাবে। কেন? ऑटोमेटिक उसको हराने के लिए। ये पूरा गेम ही है सर, देखा होगा। नाउ একটা শকিং ট্রুথ বলি তিমুরকে নিয়ে। 35 বছরের টোটাল ক্যারিয়ারে একটা যুদ্ধ হারেনি, নট ইভেন ওয়ান। ছোট বড় মিলিয়ে একটা যুদ্ধ হারেনি। একটা লোক ইজ আ কনস্ট্যান্ট উইনার ইন হিজ হোল 35 years অফ ক্যারিয়ার। কনস্ট্যান্ট উইনার। নাও তিনটে মেজর প্রশ্ন ওঠে, 3 মেজর কোয়েশ্চেন অ্যারাইজেস। তিমুরের ইন্ডিয়ার সাথে কানেকশন কি ছিল? তিমুর ইন্ডিয়াতেই বা কেন আসলে? তিমুর তো উজবেকিস্তানে ছিল, কি দরকার ছিল? দেখো একটা কথা বলি, উজবেকিস্তানে তিমুরের বাড়ি তো হোম, সেখানকার রাজাও, ওর একটা ড্রিম প্রজেক্ট ছিল কি, যেটা ওর ক্যাপিটাল রাজধানী সামারকান্দ, সেটাকে ও অস্বাভাবিক সুন্দর তৈরি করবে, মানে ওয়ার্ল্ডের সব থেকে বিউটিফুল সিটিতে পরিণত করবে। আর যদি শহরীকরণ করতে হয়, ডেকোরেশন করতে হয়, ब्यूटिफिकेशन করতে হয়, आपको क्या चाहिए? 2 चीज, मनी एंड पावर। तो पहली बात, एक तो मनी चाहिए सर,
बहुत सारा सोना, पैसा, गोल्ड, जेम्स, ज्वेलरी, और दूसरा इसके साथ साथ टैलेंट भी चाहिए, पावर भी चाहिए उस काम करने का जो टैलेंट इनके पास नहीं था। बिकॉज इंडिया এমন একটা দেশ, আমি গর্বিত, বারবার বলছি এই দেশের সম্মানের জন্য, যেমন বুদ্ধি তেমন পয়সা, আমাদের দেশ কোনো অবস্থাতেই ভিখারি বা গরিব দেশ নয়। আরে ভাই বন্ধ করো, অনেক হলো ভারত গরিবের দেশ প্রজেক্ট করা। इंडिया इज नॉट अ पुअर कंट्री, नहीं है हम लोग, हमारे पास इतना पैसा है, इतना पैसा है। मैं आज की बात भी करूं, 5 साल पहले की एक रिपोर्ट मेरे दिमाग पे भी आ रहा है, मैं आप लोगों के साथ शेयर करना चाहता हूं। भाई साहब भारत इतना अमीर है, इतना अमीर है, ये एक आरबीआई का रिपोर्ट आया था न्यूज़पेपर में, हिंदू हिंदू में एक आर्टिकल आया था कि साउथ इंडिया में लड़कियां गले में जितना हार पहनती है ना, सोने जितना तोला सोना है उनके पास सिर्फ गले में, होल साउथ इंडिया, उतना डिपॉजिट्स, उतना सोने का डिपॉजिट आरबीआई के पास भी नहीं है। जस्ट इमेजिन द अमाउंट ऑफ मनी। वी आर नॉट पुअर, वी आर मिसम्যানেজড, উই আর মিসম্যানেজড। কারো কাছে অত্যাধিক টাকা আছে, কারো কাছে কিছু নেই, কিন্তু দেশটা গরিব এটা নয়। উই আর মিসম্যানেজড, আমাদের এখানে ইকোনমিক ইনইকুয়ালিটি আছে অনেক হাই, অবশ্যই এটা আমি স্বীকার করি, কিন্তু ভারতবর্ষ গরিব দেশ এটা মানতে পারলাম না। আগে আরো আগে অস্বাভাবিক পয়সা ছিল, অ্যাবনর্মাল ছিল, মানে গোটা পৃথিবী একদিকে ইন্ডিয়া একদিকে এরকম কন্ডিশন ছিল। এখন সেই সিচুয়েশনটা নেই, বিকজ এরাই লুট করে নিয়ে চলে গেছে, এই ব্রিটিশরা, এই সেন্ট্রাল এশিয়ানসরা, এরাই তো নির্লজ্জের মতো ভারতে এসে সমস্ত পয়সা লুট করে হাই হাই করে নিয়ে চলে গেছে। তুই ওদের নিজের শহরকে সুন্দর করে তখন বলছে আমরা শ্রেষ্ঠ। আরে ভাই তোরা তো পুরোটাই আমাদের পয়সাতে গ্রো করেছিস। ব্রিটিশরা কি করেছে? ব্রিটিশে লন্ডনে এইসব তৈরি করেছে কার পয়সায় করেছে? এটা আমাদের পয়সায় করেছে পুরোটাই। ওরা নিজেরা চোর, and they teaches us lessons on secularism, equality, लिबर्टी, फैटर्निटी। भाड़ में जाए, कुछ नहीं लेना उनके साथ, ना उनका ज्ञान चाहिए, ना उनका पैसा चाहिए, ना उनकी मदद चाहिए। हम खुद, वी आर सेल्फ इंडिपेंडेंट कंट्री, उनसे कुछ नहीं चाहिए। आईसीएस परीक्षा, लोके बोले आईएएस परीक्षा तो आईसीएस থেকে এসেছে। अरे बेवकूफ, आईएएस एग्जाम से पहले आया था, आईसीएस था, यही बोलছো তো না। প্রথমে মৌর্য বংশের পিরিয়ডে উপাধ্যায় এক্সামিনেশন ছিল, আইএএস এর রিক্রুটমেন্ট সেই যুগ থেকে হতো, জিএসটি কমিশনার সেই যুগেও ছিল, শুল্ক অধ্যক্ষ, নাম বলে দিচ্ছি, পদ ধরে ধরে বলে দেবো যে এই পদে এই রিক্রুটমেন্ট হতো। সেইখান থেকে ওরা নলেজ পেয়েছে, ওরা ওদের দেশে অ্যাপ্লাই করেছে, তারপর সেটা ইন্ডিয়াতে চালিয়েছে, দিয়ে এখন আমাদেরটাকে আমাদের ভুলিয়ে দিয়ে বলছে ওরা করেছে। আর ভাই মেনে নেব না, অনেক হয়েছে। এই হিস্ট্রি বহু বছর ধরে পড়ানো হয়েছে, চন্দীপ সরকার তো পড়াবেই না, যে পড়াচ্ছে পড়াগা, बट मैं ये झूठ आपको नहीं बता सकता, बहुत हो गया, इस चीज पे रोक आनी चाहिए। नाउ তিনটে মেজর কোশ্চেন অ্যারাইজ করে, তিমুরের ভারতের সাথে কানেকশন কি, তিমুর কেন ইন্ডিয়াতে এসেছিল? দেখো তিমুরের একদম, তিমুরের প্রথম কোশ্চেন যেটা, যে তিমুরের যদি সামারকান্দ থেকে অসাধারণ সুন্দর তৈরি করতে হতো, তাহলে তিমুরকে ভারতের মতো একটা দেশে আসতে হতো, যেখান থেকে, আর ভারত এমন একটা জায়গা যেখানে ও যদি একবার এন্ট্রি নেয়, ও পয়সাও পাবে, ও ব্রেনও পাবে, ও পয়সাও পাবে, ও ব্রেনও পাবে, দুটোই পেয়ে যাবে একসাথে। তো এটা 1 নম্বর কারণ। দ্বিতীয়ত, একটা সমস্যাটা তিমুর ফেস করছিল কি, ইন্ডিয়াতে, তিমুর তো উজবেকিস্তান একটা ছোট্ট দেশ, আর এই গুটি কয়েক পপুলেশন থাকে, পশ্চিমবঙ্গ থেকেও ছোট, তো অল্প লোক, ইন্ডিয়াকে অ্যাটাক করা তো সহজ না, বিশাল বড় দেশ, করবে কি করে অ্যাটাক? লোকজন চাই তো। এবার দেখো মানুষজন কিরকম হয়, এদের যখন মানে যখন দেখছে যে তিমুর, তুমি ধরে নাও তুমি তিমুরের প্রতি জেনে আছো, তুমি বললে কি চলো আমরা ইন্ডিয়াতে অ্যাটাক করতে যাবো, লোকে বলবে কেন? বলছে না পয়সা নিয়ে আসতে হবে, পয়সা লুটফুট করে আসতে হবে ইন্ডিয়া থেকে, সেই কারণের জন্য যাচ্ছি। অনেকেই বলবে যে আমার তো অনেক আছে, আমি কেন লুট করবো, আমার দরকার নেই, আমি যাবো না, যার আছে সে যাবে না। যেমন হয় না ফ্ল্যাটে ধরো লিফট লাগানোর কথা উঠলো, ফার্স্ট ফ্লোর যে থাকে সে জীবনও পয়সা দিতে চাইবে না, কেন? বল তার তো দরকার নাই। যে গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল আছে সেও পয়সা দেবে না, সেও বলবে আমার তো দরকার নাই, আমি কেন নেবো, আমার তো আছে। মানুষ তো সব, মানুষ মানেই স্বার্থপর হয়।
এবার ঘটনা এটা হয়, তিমুর কিন্তু জানতো কি এইভাবে রিয়াক্ট করবে লোকে। তিমুর একটা অদ্ভুত গেম খেলে। তিমুর খেলাটা খেলে দিল ধার্মিক ভাবে। যেমন আমার আমার কোনো বন্ধু, ধরো না আমার একটা বন্ধু মুসলিম আছে, তার সাথে আমার ঝামেলা হলো, আমি যদি বলি কি দেখ ভাই এরকম, একটা বন্ধুর নামে যেমন নিচে আসিফ, ধরো একটা বন্ধু, আসিফের সাথে আমার ঝামেলা হলো, আমি আমার থার্ড পার্সন একটা বন্ধুকে বললাম আসিফ আমি মেরেছে, বলে ঠিক আছে নিজের বন্ধুদের ব্যাপার মিটিয়ে নে কি আছে। কিন্তু আমি যদি হঠাৎ করে এইভাবে ব্যাপারটাকে এইভাবে না বলে যদি এইভাবে বলি কি একটা মুসলিম ছেলে আমার একটা হিন্দু ছেলের গায়ে হাত তুললো, বা একটা হিন্দু ছেলে একটা মুসলিম ছেলের গায়ে হাত তুললো, এই সেম ঘটনাটাই কিন্তু হাই স্পিডে অ্যাম্পলিফাই করে যাবে, ইউটিউবে ভাইরাল হয়ে যাবে, এবং আমার সাপোর্টে এবং আসিফের সাপোর্টে হাজার হাজার ফলোয়ার দাঁড়িয়ে যাবে, তাও বিনা পয়সায় আসবে, বিনা পয়সাতে আসবে। তুমি একটা দাতব্য চিকিৎসালয় বানাও, দিয়ে বলো ফ্রিতে ইট বালি সিমেন্ট পাথর দিতে, কেউ দেবে না। তুমি একটা মসজিদ বা মন্দির বানাও, দিয়ে মানুষের কাছে পয়সা চাও, লোকে তোমার বাড়ি এসে পয়সা দিয়ে চলে যাবে। বিকজ রিলিজিয়াস সেন্টিমেন্ট সব কিছুকে ছাপিয়ে চলে যায়। এ কি করলো, এ বলল যে দিল্লির যারা সুলতান তারা কিন্তু অ্যান্টি ইসলামিক, তারা কিন্তু ইসলামে অন্যায় করছে, তারা যারা হিন্দু যারা হিন্দু আছে, হিন্দুরা ওখানে আইডলট্রি করে, মূর্তি পুজো করে, এবং দিল্লির যারা সুলতান এগুলোকে মেনে নিচ্ছে, এগুলোর উপর খুব সফট আচরণ করছে, তাই তারা অইসলামীয় আচরণ করছে, এবং সেই কারণের জন্য ওদের কোনোভাবে ক্ষমা করা উচিত না, তুগলকদের উপর অ্যাটাক করা উচিত, কারণ তুগলকরা মানে ধর্ম বিরোধী কাজ করছে, এই কথাটা বলে। এবার যখনই তুমি ধর্মের সুড়সুড়ি একবার দেওয়া স্টার্ট করেছো, তুমি তো ফ্রিতে সোলজার পাবে ভাই। ক্রুসেডের টাইমেও তো তাই হয়েছিল, গল্পটা ছিল সিল্ক রুটের, আরে কিসের ধর্মযুদ্ধ, সিল্ক রুট দখলের গল্প চলছিল, সিল্ক রুট দখল করার প্ল্যান চলছিল, যে সিল্ক রুটের উপর যার কন্ট্রোল থাকবে সে পুরো পয়সা সে পাবে, তো ওটাকেই ধর্মের অ্যাঙ্গেল দেওয়া হয়। আচ্ছা, তো এবং ইন্ডিয়ার উপরে সে জিহাদ ডিক্লেয়ার করে, এবং ভাই ফ্রিতে সোলজার পায় যারা ভারতে আসতে রাজি হয়। কেন? বিকজ তিমুরের ভারতে অ্যাটাক করাটা পয়সার জন্য নয়, এটা ছিল ধর্মের, ধর্মের নামে এই জিনিসটাই ও প্রজেক্ট করে। তো তিমুর যখন ইন্ডিয়াতে ঢোকে, তিমুর কিন্তু যখন ইন্ডিয়াতে এন্ট্রি নেয়, তিমুর কিন্তু খায় একটা বিশাল বড় ঝটকা, বিশাল বড় ঝটকা। ভারতে ঢুকেছে আর তিমুর খেয়ে গেছে কারেন্ট 10,000 ভোল্টের। তখন ইলেকট্রিসিটি পোলে হাত দেয়নি, ইলেকট্রিসিটি ছিলও না। বলি সেন্ট্রাল এশিয়ানরা, ওরা তো ঘোড়ার পিঠে যুদ্ধ করা অভ্যস্ত, ওরা কিন্তু কোনোদিন হাতি দেখেনি। আর ভারত, ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ এলিফ্যান্টস। আর আমাদের কাছে কি ছিল? ওয়ার এলিফ্যান্ট। ওয়ার এলিফ্যান্ট কিন্তু ভয়ঙ্কর জিনিস হয়, ভয়ঙ্কর জিনিস হয়, বিশাল বড় সাইজ, পুরো যুদ্ধের গিয়ারে একদম সোনা টোনা দিয়ে পুরো আপডেটেড, খোঁজ খোঁজ দাঁতের এখানে গা থেকে ছুঁচু সব বল্লমের মতো জিনিস বেরিয়ে আছে, একদম ওয়েল ডেকোরেটেড, ওপরে সব সৈন্যরা বসে আছে বল্লম ফল্লম নিয়ে, ওই বিশাল এক বিশালাকায় একদম এলিফ্যান্ট। এবার তুমি সামনে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছো ওয়ার এলিফ্যান্টের সামনে, সামনে একটা হাতি আছে, আর তুমি ঘোড়া নিয়ে দাঁড়িয়েছো একটা তলোয়ার নিয়ে। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না যে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে মশা ঘুরঘুর করছে, আমি মশাকে যে যে চোখ পাত্তাই দিব না, ঠিক ওই রকমের মশার কাছে আমি কত বড় একটা জিনিস ভাবো, ঠিক সেই রকম। এবার তিমুর না এইসব সিন দেখে তিমুর বলছে ভাই এদের ফেস করবো কি করে, এই লেভেলের হাতিগুলো যদি আমাদের সামনে চলে আসে আমরা তো গায়েব হয়ে যাবো। এবং ঘটনা ঘটেও তাই, ঘটেও তাই, যে তিমুর যখন এন্ট্রি নেয়, তিমুর, তিমুরের আর্মিকে পুরো দোলে দিয়ে, মানে পুরো দোলে দিয়ে চলে যাচ্ছিল এরা, ওয়ার এলিফ্যান্ট, পারছিল না তিমুরের আর্মি। তো রাত্রিবেলা তিমুর বসে আছে, তিমুরের আর্মি, হাফ আর্মি শেষ হয়ে গেছে, টেনশন করছে কি কি করবো আর, হয়তো এবার এবার ছেড়ে চলে যেতে হবে, আর সম্ভব নয়, আর পসিবল নয়, ভারত দখল করা আসো শেষ। তখন সব রাত্রিরে আগুন টাগুন পড়ছে, তিমুরের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। সামনে আগুন জ্বলছিল, হঠাৎ করে ও কি যেন হয়, ও উঠ দাঁড়িয়ে ছিল তো গেছে, যেহেতু
ডেজার্ট ফেজার্ট দিয়ে এসে, উট আছে ওদের কাছে, উটের পিঠে খড় লাগায় এবং খড়ে লাগিয়ে দেয় আগুন, এবং উটের পিঠে আগুন লাগিয়ে, খড় দিয়ে আগুন লাগিয়ে তিমুর ছেড়ে দেয়। এইবার অন্ধকারে উট আগুন জ্বলছে দেখে উট পেয়ে গেছে চরম ভয়, উট হাই স্পিডে দৌড়ানো স্টার্ট করেছে। আর ওই দূরে তুগলকদের আর্মি ক্যাম্প দাঁড়িয়েছিল, হাতিরা দাঁড়িয়েছিল যারা যুদ্ধ করেছে দিনের বেলাতে। হাতি ওই সিন দেখে, মানে হাতি আগুনে খুব ভয় পায়, আগুন মানে মাটিতে না হাওয়াতে একটা আগুন ছুটে চলে আসছে ওর দিকে, ও তো তাই দেখতে পাচ্ছে। হাতির মানে ভুড়ভুড়ি জাম, হাতির টেনশনে একেবারে মানে গাম ছুটতে শুরু হয়েছে। হাতি সঙ্গে সঙ্গে পাত্তাড়ি গুটিয়ে পিছন দিকে মেরেছে দৌড়। तिमोर को ये फॉर्मूला समझ में आ गया था कि हाथी को डराना है तो ये तरीका लगाना है, हाथी को अगर डराना है तो ये तरीका लागू करना है। और नेक्स्ट डे तिमूर ने जितने भी ऊंट थे सबकी पीठ में हेस्टैग डाला, आग लगाया और छोड़ दिया। और तुगलक के एलिफेंट को इतना डर लगा सर, इतना डर लगा, वो सीधा पीछे घुमा, यू टर्न लिया और अपने आर्मी के ऊपर ही चढ़ के सबको मार के वापस चला गया। एंड दिस इज हाउ तिमूर वोन द बैटल अगेंस्ट द ग्रेट तुगलक्स। नाउ नसीरुद्दीन महमूद चार आर्मी संगे संगे हेरे जाए एंड तिमूर्स आर्मी एंटर्स दिल्ली। और यहां से स्टार्ट होता है द दिल्ली मैसेकर। भाई साहब इतना परेशान किए थे ये लोग, मैं आपको क्या बताऊं। आप सीन देखो दिल्ली का, अब दिल्ली का सीन देखो, दिस वाज द कंडीशन ऑफ दिल्ली। हर जहां पे देखो वहां पे लाश है, जहां पे देखो वहां पे लाश है, जहां पे देखो वहां पे बिल्डिंग्स टूटे हुए हैं, आग लगा हुआ है, सब लोग लूट कर रहे हैं, कोई मार रहा है, कोई किसी को कुछ कर रहा है। द होल सिटी वॉज बर्निंग। और ऐसा एक चीज मैं आपको बता रहा हूं, तिमूर ऐसा खतरनाक था, कुत्ते तक को नहीं छोड़ा। He also killed those dogs who were standing in the streets. इतना खतरनाक था। तो इस चीज को कहते हैं दिल्ली मैसाकर। नाउ এবার দিল্লিতে কি করে ও বলি। যখন দিল্লিতে এন্টার করে মেহমুদ শাহ, দিল্লি ছেড়ে পালিয়ে যায় কোথায়? গুজরাটে। রাজা পালিয়ে গেছে গুজরাটে ভয়ে। দিল্লিতে কেউ নেই প্রোটেক্ট করা, দিল্লির লোককে প্রোটেক্ট করার কেউ নেই। তুগলকসরা মানে সিরিয়াসলি বলছি, ইজ আ শেম অন দিস কান্ট্রি। ওই জানি না কেন লোকে এত তেল মেরে প্রশংসা করে। ফ্যাক্ট বলছি, আমার একটা তুগলক রাজাকে কিচ্ছুতে ভালো লাগেনি না। এক তো কমিউনাল, একটা ছিল ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট পাগল মোহাম্মদ বিন তুগলক, গ্যাসটা একটু ছিল মোটামুটি, বাকি একটা ভালো নেই। তুগলক জোর করে প্রশংসা করা মানে যে জোর করে আগে ঠিক করে ফেলেছে প্রশংসা করতেই হবে। তুগলকদের ভালো বল, আর যে ভালো না তাকে ভালো না, সৎ সাহস রাখো। যে ভালো থাকে অবশ্যই ভালো বলো, গোটা পৃথিবী ভুল বলুক তুমি ভালো বলো। জোর করে ইতিহাসে প্রশংসা করার কোনো মানে হয় না। তুগলকরা বড় অপদার্থ কমিউনিটির রাজা ছিল 100%। কারণ মানুষের বিপদের টাইমে তুমি তোমার রাজ্যের লোককে ছেড়ে পালিয়ে যাচ্ছ, ভাই কিরকম কিরকম ফ্যামিলি, তোমার কি শিক্ষা দিয়েছে তোমাকে? সেকেন্ড, তিমুর 1 লক্ষ লোককে তো আমি বলছি তো মানে আননোন নাম্বার অফ সিভিলিয়ান্সকে মেরেছে। মোটামুটি একদিনে তো লাখখানেককে একদিন এক্সিকিউট করেছিল, কোনো হিসাব নেই কত লোককে মেরেছে। গোটা সিটি লুট করা হয়েছিল। আর মোটামুটি তোমাকে একটা জিনিস আমি বলে দিই, এই যত আর্টিসান ছিল মানে যারা খুব ভালো হাতের কাজ করতো, যারা লেবার্স ছিল, যারা ইঞ্জিনিয়ার ছিল, আর্কিটেক্ট ছিল, সব কটাকে লাইন দিয়ে ধরেছে এবং সবাইকে নিয়ে বলেছে একে সব কটাকে নিয়ে চলো সমরকান্ত। যত আর্কিটেক্ট মানে পাথরের কাজ যারা করতো, ইঞ্জিনিয়ার ছিল, আর্কিটেক্ট ছিল, সবকে প্রফেশন জিজ্ঞেস করতো দাঁড় করিয়ে, এই তোমার প্রফেশন কি? ডক্টর, সাইড করো। প্রফেশন কি? আর্কিটেক্ট, সাইড করো। প্রফেশন কি? টিচার, হটাও इसको, সাইড করো। প্রফেশন কি করো? স্যার আমি এমনি সোনার কাজ করি। ওরা দাও इसको, স্যার আমি এই কাজ করি। ওরা মানে ওর যেটা দরকার ও শুধু সেইগুলোকে তুলেছে, বাকি মেরে দিয়েছে। এবং শুধু তোলেনি, সমস্ত লোককে তুলে নিয়ে চলে গেছে সমরকান্ড, যে চলো ওখানে আমার সিটি তৈরি হচ্ছে,
আমার শহর তৈরি করবে। তিমুর চলে যাওয়ার পর নাসিরুদ্দিন মেহমুদ ফিরে আসে 1401-এ। তো গোটা দিল্লি শেষ তখন, বেশি দিন না, 1413-তে হার্ট অ্যাটাক করে উনি মারা যান। তো তারপরে এই খিজির খান বলে একজন, যিনি গভর্নর ছিলেন মুলতানের, ঠিক আছে, ইনাকে অ্যাকচুয়ালি তিমুর অ্যাপয়েন্ট করে গেছিল, ইনি সিংহাসনে বসেন এবং সেখান থেকে শুরু হয় সাইদ বংশ বা সাইদ ডাইনেস্টি। একটা ছোট্ট কথা বলি তিমুরের মৃত্যু নিয়ে। 1405 সাল, 69 বছর বয়স, কনকনে ঠান্ডা। তিমুরের খুব ইচ্ছে ছিল চায়না দখল করার। তো এই জায়গাটার নাম হচ্ছে ওত্রার, সেন্ট্রাল এশিয়াতে। এই ওত্রার হয়ে ওকে চায়না যেতে হতো। তো এই ওত্রারে ওর আর্মি পৌঁছয়, কনকনে ঠান্ডা, চারদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর বরফ। তিমুর ঘোরা করে যাচ্ছে, হঠাৎ করে তিমুর অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করে, এবং খুব তাড়াতাড়ি ওনার কন্ডিশন খুব ডিটোরিয়েট করে এবং জাস্ট হঠাৎ করেই তিমুর কিন্তু মারা যায়। এবার ফ্যাক্ট হচ্ছে, যেটা খুব শকিং ঘটনা বলি, তিমুরের মারা যাওয়ার এক্স্যাক্ট কারণ কিন্তু আমরা এখনো জানি না। কেউ কেউ বলে নিউমোনিয়া, কেউ বলে টাইফয়েড, কেউ বলে স্ট্রোক, बट एग्जैक्टली हमको पता भी नहीं है कि हाउ डिड तिमूर डाइड एग्जैक्टली। तो সাধারণভাবে কি এই কোল্ড ওয়েদার উনি নিতে পারেননি, XYZ কারণ। তো তিমুরের কিন্তু চায়না দখল, তখন চায়না ছিল মিং ডাইনেস্টি, চায়না দখল করার কিন্তু ফিউচারটা, ইচ্ছাটা আর কিন্তু থাকে না, অর্থাৎ ইচ্ছাটা পূরণ করার সুযোগ সে পায় না, অর্থাৎ সে মারা যায়। এবং ওর আর্মিও আর সেই যুদ্ধটা আর করেনি, মিং ডাইনেস্টি অব্দি পৌঁছয়নি, এবং ফাইনালি সবাই সামারকান্দে ফিরে যায়। এবং ফিরে যাওয়ার পর এইখানে এই যে তোমার গুর ই আমির মসলিয়াম, এইখানে তিমুরের এটা হচ্ছে কবর, এখানে তিমুরকে কবর দেওয়া হয়। এবার ব্যাপার হচ্ছে, এটা ঘটনা ঘুরে আসে এইখানে। অ্যাকচুয়ালি তিমুরের এটা হচ্ছে তিমুরের কবর, এটা একটা ছবি যেখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সব রাশিয়ান সায়েন্টিস্ট, এরা কবরটাকে খুলেছে এবং ভেতরে রিসার্চ করছে। তিমুরের কবরের ওখানে এই স্টেটমেন্টটা লেখা আছে, হু এভার ওপেন্স মাই টোম্ব শ্যাল আনলিশ অ্যান ইনভেডার মোর টেরিবল দ্যান আই। বলছে কেউ যদি আমার সমাধি খোলে, কখনো খোলে, তাহলে এমন একজন ভয়ঙ্কর আক্রমণকারী এখান থেকে বেরোবে যে যে আমার থেকেও 1000 গুণ বেশি নষ্ট হবে। এবং এক্স্যাক্টলি এই ঘটনা তাই ঘটে। যেদিন এইটা খোলা হয়েছিল ঠিক তার 2 দিন পরে অপারেশন বারবোসা, নাজি হিটলার রাশিয়া ইনভেড করে, ঠিক তার 2 দিন পর। এবং তোমাকে আর একটা ইনফরমেশন বলি, এই কবরটা যখন শাটডাউন করে দেওয়া হয় তার কিছুদিন পর হিটলার হেরে যায় যুদ্ধে রাশিয়ার কাছে। तो আমি জানি না এটা কোইন্सिडेंस কিনা, आई डोंट नो और किसी को पूरी दुनिया पे स्टूडेंट्स को ये आज तक समझ में नहीं आया कि भाई साहब कौन सा सत्य है, इट्स कोइंसिडेंस और इट्स समथिंग द कार्स। ওই জন্য একটা কথা বলা হয়, দ্য কার্স অফ দ্য টুম্ব, সমাধির অভিশাপ। তিমুরের কবর কেউ কিন্তু খুলো না, डोंट ओपन इट, डोंट टच इट। कुछ चीजें है दुनिया पे जिसको ऐसे ही छोड़ देना चाहिए, ठीक है। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে ক্লাস এইটুকুই থাকবে। যদি আমাদের এইসব কন্টেন্ট তুমি ফিউচারে পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। আর আমাদের ফ্রি ডেমো ক্লাস চলছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এবিসির যে নাম্বারসগুলো তোমরা দেখতে পাচ্ছ, 9474586670 অ্যান্ড 9933586670, তোমরা এই নাম্বারসগুলোতে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অবশ্যই ফ্রি ডেমো ক্লাস বুক করতে পারো, বা অনলাইনে এই ক্লাসগুলো করে নিয়ে তোমরা এবিসির সাথে তোমার জার্নির ডিসিশন
নিতে পারো। আমাদের একদম ব্র্যান্ড নিউ ব্যাচ, সমস্ত ব্রাঞ্চে একসাথে স্টার্ট হয়েছে। সো প্লিজ না দেরি করে তোমরা তোমাদের কলস করতে পারো। আর লাস্ট একটা কথা বলি, এই ভিডিওকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যে শেয়ার করছো, প্রচুর শেয়ার করছো, প্রচুর মানুষজন দেখছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস, আমাকে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। গড ব্লেস এভরি ওয়ান অফ ইউ। যারা আমার থেকে বড় তাদের প্রণাম, নমস্কার। আর ছোটরা আমার ভালোবাসা নিয়ে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে আবার নেক্সট সেশনে। টাটা।